আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছি। তো আজকে আমাদের পদার্থের অবস্থা ও চাপ এটার হচ্ছে লেকচার নাম্বার P29। আমাদের বলতে পারো হচ্ছে সেকেন্ড লাস্ট লেকচার, অর্থাৎ এই লেকচারের পরে আগামীকালকের ক্লাসে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এরপরে নতুন চ্যাপ্টার শুরু হবে। তো তোমরা আমাকে সবাই একটু জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, মনিটর ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, সব একটু জানাও তো। যা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আদাব। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। হ্যাঁ ফাতেমা, তোমার হচ্ছে যে পরীক্ষা যা আছে, যে চ্যাপ্টার আছে সেগুলো হচ্ছে সিরিয়াল ওয়াইজ আমরা হচ্ছে পড়ে ফেলবো, সমস্যা নাই, টেনশন নাই। ওকে গুড, যেহেতু সবকিছু ক্লিয়ার, আমরা প্রথমে হচ্ছে গত ক্লাসের যে বাড়ির কাজটা দেওয়া ছিল তোমরা অনেকে সাবমিট করেছো, তবে ম্যাক্সিমামই তোমরা সাবমিট করো নাই, কেন জানো আমি জানি না। এই যারা সাবমিট করো নাই রেগুলার একটু হোমওয়ার্কগুলো সাবমিট করবা, তাহলে তোমার প্র্যাকটিসটা ভালো থাকে। যাই হোক, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটু এক্সপেরিমেন্টাল টপিক। তো এখান থেকে আসলে ম্যাথমেটিক্যাল জিনিস খুবই কম। আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস অর্থাৎ P29 আর 30 দুটোতে ম্যাথমেটিক্যাল আলোচনা কম থাকবে। তার কারণ P29 যেটা আমরা 28 যেটা করছিলাম প্যাসকেলের সূত্র যখন পড়ছিলাম, প্রত্যেকটাই কিন্তু ম্যাথ ছিল। তো শুধু একটা চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলেই হয় না, কনসেপচুয়াল জিনিসও কিন্তু লাগে, থিওরিটিক্যাল জিনিসও লাগে। তো আজকের ক্লাসটা একটু থিওরিটিক্যাল বেশি, ম্যাথমেটিক্যাল কম। চলো প্রথমে আমরা বাতাসের চাপটা একটু শিখে নেই। তো এটা আমরা ফিল করতে পারি জিনিসটা, আমরা তো আসলে বায়ুমণ্ডলের মধ্যেই থাকি। এখন চাপ যেই রাশিটা, এই রাশি সম্পর্কে কিন্তু আমরা আগেই পড়ালেখা করছি। চাপ হচ্ছে আসলে কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে প্রযুক্ত বল তাকে আমরা চাপ বলি। এই চ্যাপ্টারে সেটা আমরা পড়ছি। এখন যখন তুমি বলবা যে বায়ুমণ্ডলীয় চাপ, তখন আসলে জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবা? দেখো ভাইয়া, বায়ুমণ্ডলে তুমি যদি চিন্তা করো, বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন গ্যাস থাকে বা বিভিন্ন উপাদান থাকে। যেমন বায়ুমণ্ডলে আমরা অক্সিজেন গ্রহণ করি, সে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস থাকে ধরো আর্গন, এরপরে ধরো জলীয় বাষ্প থাকে। তো বায়ুমণ্ডলের প্রত্যেকটা উপাদানের কিন্তু নিজস্ব একটা ভর আছে, অর্থাৎ ওজন আছে। তো এই যে তাদের যে ভর অথবা ওজন, এই ওজনের কারণে, ওজন কিন্তু এক ধরনের বল, তাই না? এই ওজনের কারণে তারা এক ধরনের কি করে, বল প্রয়োগ করে। এই যে ওজনের কারণে তারা যে বলটা প্রয়োগ করে একক ক্ষেত্রফলে, তাকে আমরা বলবো হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। একটু সংজ্ঞাটা পড়ি। বায়ুমণ্ডল তার ওজনের জন্য, বায়ুমণ্ডল ওজন আসলে কাদের জন্য হয়? বায়ুমণ্ডল ওজন হচ্ছে তার যে উপাদানগুলো, সেই উপাদানগুলো দেয়। তাইলে বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে তার একটা ওজন আছে, নাইট্রোজেনের ওজন আছে, কার্বন ডাইঅক্সাইডের একটা ওজন আছে। তো এরা তাদের ভরের জন্য যে ওজনটা দেয় প্রতি একক ক্ষেত্রফলে, এবং সেটা অবশ্যই লম্বভাবে কাজ করতে হয়, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে চাপের সংজ্ঞা আমরা আগেই জানি যে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা অ্যাড করব। কতটুকু অ্যাড করব? যে বায়ুমণ্ডলে তার ওজনের জন্য যেই পরিমাণ বল একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রয়োগ করে, তাকে আমরা বলবো ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ। এখন পৃথিবী পৃষ্ঠে এই বাতাসের চাপের একটা মান আছে, যে মানটা হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তো তোমাদের বইয়ে এটা আসলে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা তোমরা যখন একটু বড় হবা তখন তোমরা দেখবা অ্যাকচুয়ালি এই ভ্যালুটা হচ্ছে 101,325 প্যাসকেল। তো তোমাদের লেভেলে জিনিসটাকে সহজ রাখার জন্য কি করছে জানো? তোমাদের লেভেলে সহজ রাখার জন্য এই যে পরের ডিজিট গুলাকে বাদ দিয়ে দিয়েছে, সবগুলাকে কি করছে, শূন্য ধরছে, পরের সবগুলাকে শূন্য ধরছে। তার মানে 100, দেখো একটা জিরো, দুটা জিরো, তিনটা, চারটা, পাঁচটা, এরকম পাঁচটা জিরো দিতে হবে। তাহলে পাঁচটা জিরো যখন তুমি দিলা, পাঁচটা জিরোর জন্য 10 এর পাওয়ার কত হবে বলো তো? 5 হবে। বুঝতে পারছো তো? সহজ করার জন্য কি করছে, সহজ করার জন্য এই জিনিসটা কাছাকাছি ধরে নিছে আর কি। এটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে 1,01,325, এটাকে সংক্ষেপে ওরা 1 লাখ করছে, অর্থাৎ 10⁵ দিয়ে লিখছে। এখন আসো পরের রাশিটা, যেটা বলছে আমাদের চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। এখন কেন চাপ হচ্ছে স্কেলার সেটা তোমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। খেয়াল করো, একটা ভেক্টর রাশি যখন আমরা আলোচনা করি, ধরো একটা বস্তু আমি রাখছি এবং সেই বস্তুর উপরে আমি একটা বল প্রয়োগ করছি। তো ধরো আমি বলের মান দিয়ে দিলাম হচ্ছে 10 নিউটন, 10 নিউটন হচ্ছে তার মান, এবং আমি বলে দিলাম এই 10 নিউটন বল আমি সামনের দিকে প্রয়োগ করছি, সামনের দিকে প্রয়োগ করছি। তাহলে তার কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, কি আছে? নির্দিষ্ট একটা দিক আছে, দিকটা কিন্তু নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট দিক থাকে আর মান থাকে, এমন রাশিকে আমরা কি বলি? ভেক্টর বলি। এজন্য আমরা বলবো বল হচ্ছে একটা কি রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। কিন্তু যখন চাপের কথা আমরা বলি, প্যাসকেলের সূত্র তোমরা কিন্তু পড়ছিলাম, মনে করে দেখো যে প্রবাহিতে যে চাপটা প্রয়োগ করা হয়, সেই চাপ
চারদিকে সঞ্চালিত হয়, অর্থাৎ চতুর্দিকে ছড়ায় পড়ে, তাহলে সে এদিকেও যায়, এদিকেও যায়, উপরেও যায়, নিচেও যায়, ডানেও যায়, বায়েও যায়, কোনাকুনি যায়, সব দিকে যায়। তার মানে সেই চাপের নির্দিষ্ট কোনো দিক নাই। বলের যেমন একটা নির্দিষ্ট দিক আছে, এই চাপের আসলে নির্দিষ্ট কোনো দিক নাই। যেহেতু নির্দিষ্ট কোনো দিক নাই, তাহলে আমি কি বলতে পারি? চাপ একটা স্কেলার রাশি। আচ্ছা, এটা পরে দেখো লিখে দিছে, কোন স্থানে চাপ চারদিকে সমান, ওই যে প্যাসকেলের সূত্র যেটা বলে সেটা এখানে লিখে দিছে। আচ্ছা, এখন আমরা চলে আসি অ্যাটমসফেরিক প্রেশার। হ্যাঁ, তারিফ যেটা বলছো, অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, গুড ইভিনিং। এবার চলো আমরা সামনের দিকে যাই। আমরা টরিসেলির পরীক্ষা পড়বো এই চ্যাপ্টারেই। তো টরিসেলির পরীক্ষা আসলে কিসের জন্য করছিল? টরিসেলির পরীক্ষাটা আসলে করছিল এই বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় যে চাপটা আছে এই চাপটা পরিমাপ করার জন্য। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার জন্য, মানে মাপার জন্য যে বায়ুমণ্ডলীয় চাপটা আসলে কত, পরিমাপ করার জন্য। তো এখান থেকে টরিসেলির পরীক্ষা থেকে নরমালি হচ্ছে পরীক্ষাতে এমসিকিউ আসে। তো আমি তোমাদের সেগুলো শিখাই দিব, সমস্যা নেই। তো একটা সাল মনে রাখবা যে এই পরীক্ষাটা করা হয়েছিল 1643 সালে, তার মানে বুঝতেছো আজ থেকে অনেক বছর আগে, অনেক বছর আগে। আচ্ছা, তো এই টরিসেলির পরীক্ষায় কিছু স্পেসিফিক জিনিসপত্র আছে যেগুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো আমরা এভাবে মুখস্থ না করে রেদার একটু বোঝার চেষ্টা করি। বায়ুমণ্ডলের চাপ তুমি যদি মাপতে চাও, সবকিছু মাপার একটা যন্ত্র থাকে না? একইভাবে এই যে চাপ যে মাপার যন্ত্র, সেই চাপ মাপার যন্ত্রকে আমরা বলি ব্যারোমিটার। চাপ মাপার যন্ত্রকে আমরা কি বলি? ব্যারোমিটার বলি। এখন এই ব্যারোমিটার যেটা আছে, এটা টরিসেলির যে পরীক্ষা, টরিসেলি কেন পরীক্ষা করছিল? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার জন্য। তাহলে টরিসেলি যেই এক্সপেরিমেন্টটা করছে ওটার নীতি ফলো করেই এই ব্যারোমিটার যন্ত্রটা কাজ করে। এই জন্য লিখা দেখো, ব্যারোমিটারে টরিসেলির পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ টরিসেলি যেই টেকনিকে বায়ুমণ্ডলের চাপটা নির্ণয় করছিল সেই টেকনিক ব্যবহার করে তারা বাতাসের চাপটা মাপে। তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে আমাদের ব্যারোমিটার। এমসিকিউ আসলে যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো টরিসেলির শূন্যস্থান বলতে আসলে কি বোঝায়। এটা আমার মুখস্থ করার দরকার নাই, সরাসরি চিত্রে চলে আসি। চিত্রে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে একটা পাত্রের মতো কিছু একটা আছে। পাত্রে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এতটুকু যে অংশ, এর নিচে যা আছে সেখানে আসলে একটা পারদ রাখা হয়। কি রাখা হয়? পারদ। থার্মোমিটারে নিশ্চয়ই তোমরা পারদ দেখছো, দেখবা পারদ ওঠানামা করে, ওটা দেখে তাপমাত্রা বোঝা যায় যে তাপমাত্রার মান আসলে কত, দাগ দেওয়া থাকে। পারদের লেভেল দেখে আমি বলতে পারি যে তাপমাত্রা হচ্ছে এত। একইভাবে পারদের লেভেল দেখে আমরা চাপের মানটাও নির্ণয় করতে পারি। মনে রাখতে হবে, তোমরা যে পড়ছিলা না ভাইয়ারা, নিশ্চয়ই তোমরা পড়ছিলা, মনে করে দেখো যে তরলের ক্ষেত্রে চাপের যে মানটা, সেই চাপের মানটা ছিল পি সমান এইচ রো জি। পি সমান এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে আসলে ওই তরলের গভীরতা, মানে তরলের লেন্থটা আসলে কত, তরলের গভীরতা। তাহলে তুমি আমাকে বলো তো, এই তরলের গভীরতার মান যত বেশি বাড়বে চাপের মান তত বেশি বাড়বে না? এইচ এর মান যত হবে চাপের মান তত হবে। এখন পারদ হইতেছে এমন একটা ধাতু, যেই ধাতু হইলে কি আমরা কি মনে পড়ে যেটা আসলে কঠিন হবে। তরল হচ্ছে এমন একটা ধাতু, পারদ হচ্ছে এমন একটা ধাতু যেটা আসলে তরল। ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রায় সেটা তরলের মতো আচরণ করে। তাহলে তরলের চাপের যে সূত্রটা নিশ্চয়ই পারদের ক্ষেত্রেও সেটা আসলে খাটবে। তাহলে পারদের জন্য যদি আমি লিখি, যদি আমি পারদের চাপের কথাটা বলি, এখন পারদের চাপ কি হবে? পি সমান এইচ রো জি, অবশ্যই এটা হবে। এখন খেয়াল করো কিভাবে আসলে আমরা মানটা মাপতে পারি। এখন দেখো, যদি তুমি এখানে টরিসেলির এক্সপেরিমেন্টটা খেয়াল করে দেখতে পাচ্ছ, হয়তো সবাই একটু মনোযোগ দাও। এই এক্সপেরিমেন্টের নিচে আমার কি আছে? পারদ আছে, একটা নল রাখা আছে, যে নলটা আসলে গ্লাসের তৈরি, এজন্য এটাকে বলা হয় গ্লাস টিউব। এই গ্লাস টিউবের একটা নির্দিষ্ট অংশ, এই যে এতটুকু যে অংশটা, এটা পারদে ডুবানো। তাহলে এই যে লেয়ারটা, এই লেয়ারটা আসলে পারদের, এই লেয়ারটা কার? পারদের। আর উপরে একটা লেয়ার আছে যেখানে কোনো বায়ু নাই, কোনো বাতাস নাই, কোনো বায়ু নাই। বায়ু শূন্য স্থানকে আমরা কি বলি? শূন্যস্থান বলি, যার ইংলিশ হচ্ছে ভ্যাকিউম। বুঝতে পারছো? এই যে টরিসেলির এক্সপেরিমেন্টে পারদের যে নল, পারদের যে উচ্চতাটা, তার উপর একটা শূন্যস্থান থাকে যেখানে কোনো বায়ু থাকে না। এই শূন্যস্থানকেই বলা হয় টরিসেলির শূন্যস্থান। এই শূন্যস্থানকে বলা হয়, বা ভ্যাকিউমকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। কেন শূন্যস্থান বলে? শূন্যস্থানে বায়ুর যে অ্যামাউন্ট, সে বায়ুর অ্যামাউন্ট হচ্ছে শূন্য, মানে কোনো বায়ু নাই, এজন্য বলা হয় টরিসেলির শূন্যস্থান। এখন দেখো, এইখানে এক্সপেরিমেন্টে লেখা আছে যে এই তরল যেটা আছে, মানে তোমার পারদ, সেই পারদের উচ্চতার মানটা হচ্ছে 76 সেন্টিমিটার, তাই না? 76 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে, তুমি এটাকে বিশ্বাস কেন করবা?
অবশ্যই তোমাকে একটু যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাই দিতে পারি তাহলে তোমার কাছে এই জিনিসটা আরো বেশি বিশ্বাসযোগ্য হবে। এই মানটা যে আসলে 76 সেন্টিমিটারই হবে, চলো সেটা তোমাদের আমি একটু শিখাই দিই। তাহলে আমার আসলে মান 76 সেন্টিমিটার তোমাকে দেখাইতে হবে, তার মানে আমাকে বের করতে হবে যে ওই তরলের লেন্থের যে ভ্যালুটা বা দৈর্ঘ্যের যে ভ্যালুটা বা উচ্চতার ভ্যালুটা সেটা আসলে কত। তাহলে এইচ এর মান যদি আমি বের করতে চাই, আমাকে পি বাই রোজি এখানে লিখতে হবে। এখন দেখো এখানে যেহেতু লিখছে বায়ুমণ্ডলীয় চাপ, এই বায়ুমণ্ডলীয় চাপের অ্যাকচুয়াল মান আমি তোমাদের কিন্তু বলে দিছিলাম, অ্যাকচুয়াল মানটা হচ্ছে 101/325 প্যাসকেল। কয়েকবার লিখবা তাহলে মনে থাকবে, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়াল মান নিয়ে আসলে তোমাদের আমি শিখাবো। তোমাদের বইয়ে যদি বলা থাকে 10⁵ সমস্যা নাই, কিন্তু যখন আমরা এই ক্যালকুলেশন গুলা করবো অ্যাকচুয়াল মান না নিলে অ্যাকচুয়াল অ্যান্সারটা আসবে না। তাহলে পি এর মানটা আমি বসাবো এখানে 101/325 এত প্যাসকেল। রো হচ্ছে কার ঘনত্ব ভাইয়া? রো হচ্ছে কার ঘনত্ব বলো তো? এখানে পারদের ঘনত্ব, কারণ আমি এখানে পারদ নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। পারদের ঘনত্ব আশা করি সবার মনে আছে, পারদের ঘনত্ব হচ্ছে 13,600। বইয়ে দেখবা কয়েকটা জিনিসের ঘনত্ব বলা আছে, ওগুলা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, পারদ, স্বর্ণ, এগুলোর ঘনত্ব কিন্তু সরাসরি পরীক্ষায় আসে। পারদের ঘনত্ব হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। তাহলে রো এর মান হচ্ছে 13,600 আর জি এর মান হচ্ছে 9.8। তুমি যদি এই মানটা বসাও তাহলে তুমি দেখবা আনসার আসবে 0.76 মিটার। 0.755 এর মতো আসে, ওটাকে 76 লেখা যায়। তাহলে 0.76 যেহেতু মিটার আসছে, মিটার থেকে সেন্টিমিটারে কেমনে যায়? 100 দ্বারা গুণ করলে হয়। 100 দ্বারা গুণ করলে এটা হবে 76 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ যে পারদের যেই উচ্চতার মানটা আসলো, সেই উচ্চতার মানটা আসলে কত? 76 সেন্টিমিটার। এই জন্যই বায়ুমণ্ডলীয় চাপের ইকুইভ্যালেন্ট হইতেছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপ, যেটা তোমাদের এখানে লেখা আছে যে বায়ুমণ্ডলীয় যে চাপ, যেটাকে অ্যাকচুয়ালি তোমরা 10⁵ বলবা, কারণ তোমার বই লেখা আছে তাই। বায়ুমণ্ডলীয় চাপের মানটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান। এবং এটিএম বলতে কি মিন করে? এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার, এই অ্যাটমসফেরিক প্রেসারের শর্ট ফর্মটা ওরা লেখে এটিএম দিয়ে, ঠিক আছে। অ্যাটমসফেরিক প্রেসারকে এটিএম দিয়ে ওরা হচ্ছে প্রকাশ করে। এটিএমটা আসলে চাপ প্রকাশের একটা একক। যেমন প্যাসকেল দিয়ে চাপ প্রকাশ করা হয়, নিউটন পার মিটার স্কয়ার দিয়ে চাপ প্রকাশ করা হয়, একইভাবে এটিএম দিয়েও প্রকাশ করা হয়। তো এখন পারদ স্তম্ভের যে চাপ সেটা কার সমান? 76 সেন্টিমিটার যদি হয় সেটা হবে আমার বায়ুমণ্ডলীয় চাপের সমান, ঠিক আছে। এখন একটা কথা আমাকে সবাই একটু বলো, যে ঠিক আছে এটা তো আমার এইচ এর মান, ভাইয়া বুঝলাম যে এইচ এর মান আসছে 76 সেন্টিমিটার, যেটা তোমাদের আমি একটু আগে বের করে দেখাইছি। এখন আমাকে বলো চাপের মান যদি এরকম এইচ রোজি হয়, তাহলে খেয়াল করে দেখো, তাহলে যদি কখনো এমন হয় যে বায়ুমণ্ডলের চাপের মানটা বেশি, তাহলে বলতো এই তরলের যে উচ্চতা, সেই তরলের উচ্চতাটাও বেশি হইতে হবে না? কারণ এইচ বড় হইলে তো পিটা বড় হবে। তাহলে আমি এখানে লিখে রাখি যে তরলের উচ্চতা বেশি মানে আসলে কি মিন করে? তরলের উচ্চতা, তরল লিখছি কারণ এখানে পারদও বলতে পারো, পানিও বলতে পারো, কারণ পানি দিয়েও অঙ্ক আমি একটু পরে তোমাদের করাই দিব। তরলের উচ্চতা যদি বেশি হয় তাহলে বায়ুমণ্ডলের যে চাপটা, সংক্ষেপে আমি বায়ুচাপ লিখলাম, সেই বায়ুচাপটাও কি হবে? বেশি হবে। সবাই একটু এ পর্যন্ত একটু নোট ডাউন করে ফেলো। রো মানে হচ্ছে ভাইয়া ডেনসিটি। হ্যাঁ, সমানুপাতিক নিহান, সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়ে, ঠিক আছে। লিখতে পারি চাপটা হচ্ছে উচ্চতার সমানুপাতিক। রো এর পরিচয় এটা বলছি, এটাকে উচ্চারণ করা হয় রো দিয়ে, এটাকে বলা হয় ঘনত্ব। কোশ্চেনটা কে করলো? এই রো তো আগের দিন কতটুক ভাসবে কতটুক ডুববে সমস্ত অঙ্ক তো রো দিয়ে করাইলাম, তুমি কি ক্লাস করো নাই আগের? পারদ হচ্ছে একটা পদার্থ, একটা মৌলিক পদার্থ, যেটা তুমি পর্যায় সারণীর মধ্যে পাবা। হ্যাঁ, ঝড়টর পরিমাপ করা যাবে, এটা আসতেছে একটু পরে। নাইমুন মনে হয় আগের ক্লাস করো নাই, আগের ক্লাসগুলা করো আগে। আচ্ছা, এবার আসি। এখন এখানে একটা কাহিনী আছে, একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। কি ইন্টারেস্টিং কাহিনী? একটু সবাই মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো, তাইলে বুঝতে পারবা। একটু ফিল করার চেষ্টা করো। এইখানে যে পারদটা আছে, সেই পারদের একটা নিজস্ব কি আছে? ওজন আছে না? পারদের কিন্তু একটা ওজন আছে। তো এই ওজনের জন্য কিন্তু পারদটা নিচের দিকে পড়তে চায়, পারদটা নিচের দিকে পড়ে যেতে চায়। কারণ কি? ওজন থাকলে সে অভিকর্ষ তাকে টানে, নিচের দিকে টানে, তাহলে সে নিচের দিকে পড়তে চায়।
কিন্তু তাকে কেউ একজন কিন্তু এখানে আটকায় রাখছে। কে আটকায় রাখছে? এই যে বাতাসের যে চাপটা, বায়ুমণ্ডলের যে চাপটা, সেই চাপটা যখন এখানে পারদের মধ্যে যায়, তরলের মধ্যে যায়, প্যাসকেলের সূত্রে তোমরা শিখছো না যে তরলের মধ্যে চাপ চারদিকেই সমানভাবে সঞ্চালিত হয়। তাহলে এই চাপটাই এইভাবে ভেতরের দিকে গিয়ে কি হয়ে যায়? সঞ্চালিত হয়। তাহলে এই চাপটাই কি করে বলতো ভাইয়ারা? এই চাপটাই এই চাপটাই এই চাপটাই এই পারদটা কি করে রাখে বলতো? উপরের দিকে ধরে রাখে, উপরের দিকে ধরে রাখে। তাহলে বায়ুমণ্ডলের চাপ, সেই সেই চাপ যত বেশি হবে তত বেশি পারদকে সে ধরে রাখতে পারবে, তাই না? বায়ুমণ্ডল চাপ দিচ্ছে দেখেই তো এই পারদটা এখানে স্থির আছে, নাহলে তো পারদটা পড়ে যেত। এই জন্য দেখো এখানে লেখা আছে যে এই চাপ যদি না থাকে তাহলে পারদ স্তম্ভ অভিকর্ষের কারণে নিচে নেমে যেত। তার কারণ তার ওজন আছে, নিচের দিকে সে পড়তো। এই চাপটা আছে দেখেই চাপটা ক্রিয়া করে তাকে এভাবে এখানে ধরে রাখছে। সবাই বুঝতে পারছি? বলো, সবাই বুঝছি? ঠিক আছে, সূর্য ভালো একটা কথা বলছো, মজার বিষয়। ওকে, এবার আসি। টরিসেলের শূন্যস্থান আমরা পড়ছি যে নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থানটা শূন্য থাকে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে সামনের দিকে। এই কুইজ ওয়ানটা আমরা সবাই একটু পার্টিসিপেট করি, সবাই একটু পার্টিসিপেট করি। সাধারণ বায়ুচাপ কত উচ্চতার পারদস্তম্ভকে ধরে রাখতে পারে? একটু আগে পড়াইছি। সাধারণ বায়ুচাপ কত উচ্চতার পারদস্তম্ভকে ধরে রাখতে পারে? নবনীতা বলছে যদি পারদস্তম্ভের চাপ 77 সেন্টিমিটার হয় তাহলে ভাইয়া কি হবে? 77 সেন্টিমিটার হলে চাপের মান বেড়ে যাবে। নবনীতা, বুঝতে পারছো? 77 সেন্টিমিটার হলে চাপের মানটা বেড়ে যাবে, কারণ উচ্চতা বাড়লে চাপের মানটাও কি বাড়ে। খেয়াল করো নবনীতা, যদি তুমি চাপের মান বের করতে চাও, তুমি বলছো কি যে 77 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ, তাই না? তাই না? তাহলে খেয়াল করো নবনীতা, কেমনে করবা? 77 কে যদি মিটারে নাও সেটা হবে 0.77, তাই না? 0.77 মিটার। এবার চাপের মান বের করতে গেলে কি করতে হবে? এইচ রো জি করতে হবে, এইচ রো জি। এখন এইচ এর মান 0.77, রো এর মান হবে কি? পারদের, ডেফিনেটলি, কারণ তুমি তো এটাকে পারদের উচ্চতা বলছো, তাই না? তাহলে 13,600। যদি এখানে বলতাম পানি, তাহলে কিন্তু আমি পানিরটা বসাইতাম, 1000 বসাইতাম। জি এর মান 9.8। নবনীতা সহ যাদের প্রশ্ন আছে মনে যে 76 না হইলে কি হইতো, তাদের জন্য আমি উত্তরটা দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমার চাপের মান আসতো 102,625.6। প্যাসকেল এককেও লিখতে পারবা অথবা নিউটন পার মিটার স্কয়ার এককেও লিখতে পারবা। বুঝতে পারছো? ওকে, এখন আসি তাহলে আমাদের উত্তর আমরা আগেই জানি 76 সেন্টিমিটার। এতক্ষণ এটাই পড়াইলাম। 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হচ্ছে আমার এক বায়ুমণ্ডলীয় চাপ। ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে দিছি, ম্যাথমেটিক্যালি সেটা 0.76 মিটার, তার মানে 76 সেন্টিমিটার। আচ্ছা, অনেকে হয়তো অপশন বিটা দাগাইছো, আমি দেখতেছি এখানে অপশন বি যারা দাগাইছো, ভাইয়া এটা তো মিলিমিটার ছিল, 76 দেখলে কি দাগানো যাবে নাকি? ওটা ছিল মিলিমিটার, হবে হচ্ছে সেন্টিমিটারে। সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে লিখতা তাহলে সেটা হয়তো 760 মিলিমিটার। তার কারণ কি? কারণ 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। তাহলে 76কে 10 দ্বারা গুণ করলে 760 হবে, কিন্তু সেটা কি মিলিমিটার এককে হবে। ঠিক আছে, এবার আসি সামনে। টরিসেলের পরীক্ষায় যদি পারদের পরিবর্তে পানি থাকে তাহলে সেটা নলের কত উচ্চতা পর্যন্ত থাকবে? তাহলে এবার আমাকে এক্সপেরিমেন্ট ওরা বলছে যে পারদ আমি আর নিব না, আমি এখন কি নিব? পানি নিব। যদি আমি পানি নেই তাহলে আগে পানির ঘনত্বটা লিখে রাখি। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এখন ওরা কিন্তু দিয়ে দিছে যে বায়ুমণ্ডলের চাপটা হচ্ছে এত, তাহলে চাপের মানটা ওরা আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, এখন দেখো, যেহেতু এখানে জিজ্ঞাসা করছে যে নলের কত উচ্চতা, তার মানে এইচ এর মান চাইছে। তাহলে এখন আমরা কি সূত্র লিখতে পারি? পি সমান এইচ রো জি। তাহলে এখন আমাকে উচ্চতার মানটা বের করতে হবে। সো পি বাই রো জি। পি এর মান হচ্ছে 101, 325, রো এর মান হচ্ছে 1000, জি এর মান হচ্ছে 9.8। কত আসে দেখো তো সবাই? 10.33 না? ঠিক আছে নাজিফা, ওকে ওকে। তোমাদের লিডার বোর্ড না পড়লে আবার তোমাদের একটু মন খারাপ হয়। লিডার বোর্ডে আছে হচ্ছে মমিন আজমি, এরপরে হচ্ছে মমিন আজমি, এরপরে আছে হচ্ছে এলিয়া, নবনীতা, সীমান্ত,
আহনাফ, আতিকুর রহমান, শামসুল আরিফিন, সানিয়া আফরিন, হিমু, আশামণি। এই নাও। তাহলে আজকে রাতের ঘুম আশা করি তোমাদের এখন ভালো হবে, তাই না? চমৎকার ঘুম হবে। এই জন্য ঘুমের আগে আমার জন্য দোয়া করে ঘুমাই যাবা। ওকে, উত্তর আসে 10.339। এটাকে আমরা 10.34 বলতে পারি, সমস্যা নাই। 34 মিটার বলতে পারি, এত মিটার প্রায়। ঠিক আছে, 10.34 মিটার প্রায়। ওকে ফাইন। এখন চলে আসো, আমরা কুইজ 2 তে চলে আসি। কুইজ 2 আমি আগে থেকে বলে রাখি, রাজশাহী বোর্ডে আসছে, দুটা বোর্ডে আসছে দেখো। আচ্ছা, শুধু রাজশাহী বোর্ড এখানে লিখছে, এটা আরেকটা বোর্ডেও আসছিল। মানে এই টাইপের কোয়েশ্চেন আর কি, হুবহু না। কোয়েশ্চেনটা একটু ট্রিকি, সো উত্তর বুঝে দিও, বুঝে উত্তর দিও, বুঝে উত্তর দিও। আর হচ্ছে আরেকটা কথা বলে দেই, আমাদের প্যারালাল টেক্সটের যে অ্যান্সারটা আছে, ওই প্যারালাল টেক্সটের অ্যান্সার দেখে অ্যান্সার দিও না। আমি জানি অনেকে তোমরা প্যারালাল টেক্সট খুলে বসে থাকো, তারপরে প্রশ্ন দেখে উত্তর করে দাও। সেটা করলেও এখানে ধরা খাবা, সেটা করলেও ধরা খাবা। সো কোনটা কারেক্ট আমি তোমাদের সেটা আজকে ক্লাসে বলে দিব। টরেসিলের পরীক্ষায় পারদ না হয়ে পানি ব্যবহার করলে পানি স্তম্ভের উচ্চতা, মাত্র পড়াইছি দেখো। পারদের পরিবর্তে পানি থাকলে কি হবে? তো অলরেডি পড়াই দিছি, এখন এই উত্তরটা সবার করা উচিত। পেটের ভাত হজম হবে, হ্যাঁ মালিহা ঠিক বলছে। যত ভালো ভালো দোয়া আছে সেগুলা করবা আরাফাত, বুঝতে পারছো? এক প্যাসকেল সমান 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ আসবা। পারদের জন্য সেটা 76 সেন্টিমিটার। ইউষা বলছে 12 পর্যন্ত পড়তে, 12 পর্যন্ত ইউষা আসে না, 12 পর্যন্ত আসে না, 10 পর্যন্ত আসে। ওকে, বলো দেখি উত্তর কি হবে। কঠিন প্রশ্ন হোক। হ্যাঁ, যে 100তে 100 লিখছো ওমর, গুড। প্রান্ত তুমি আবার রিক্যাপ দেখে নাও, তাহলেই হবে। ঠিক আছে, এবার চলো আমরা সময়টা শেষ করে দিই, অনেক সময় আমরা দিছি। টরেসেলির পরীক্ষায় পারদ না হয়ে পানি ব্যবহার করলে পানি স্তম্ভের যে উচ্চতাটা একটু আগে তোমাদের করে দিছি, সেই উচ্চতার মান হয় 10.34। এখন এখানে 10.3 আছে, সমস্যা নাই, 10.34 10.3 কাছাকাছি। 2 নাম্বারটা হবে। নাম্বার 1 খেয়াল করো, 13.6 গুণ বেড়ে যাবে। এখন পারদের ক্ষেত্রে এই উচ্চতার মানটা আমরা কত জানি? পারদের ক্ষেত্রে আমি লিখলাম, পারদের ক্ষেত্রে উচ্চতার মানটা কত ছিল, সেই উচ্চতার মান আমি ধরলাম H1, সেটা ছিল আমরা জানি 76 সেন্টিমিটার, তাই না? এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি সেটা হবে 0.76 মিটার। আর তুমি যদি পানি ব্যবহার করো, তাহলে পানির ক্ষেত্রে আমি মাত্র তোমাকে ম্যাথ করে দেখাইছি, প্রুফ দিয়ে। এটার মান হবে 10 পয়েন্ট কত, 10 পয়েন্ট কত 34, 10.34 মিটার। ধরো এখানে আমি 10.3টাই নিলাম, সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে এখন কত গুণ বেড়ে যাবে যদি আমি একটু দেখি। আগে দেখি কত গুণ হয়, ঠিক আছে? তো আগে দেখি কত গুণ হইল, কত গুণ সেটাকে বের করি। তাহলে পানি ব্যবহার করলে সেটা হবে H2, আর পারদ ব্যবহার করলে সেটা হবে 0.76 মানে H1। এখন মান বসাই। পারদের তুলনায়, যার তুলনায় তাকে সবসময় নিচে বসাইতে হয়, যার সাপেক্ষে তুলনা করতে হবে তাকে নিচে বসাইতে হয়, যাকে ব্যবহার করছো তারটা উপরে বসাইতে হবে, সেটা হচ্ছে 10.3। ভাগ করলে কত হয়? আমাদের ভাগ করলে হয় হচ্ছে 10.3 ডিভাইড বাই হচ্ছে 0.76। ওকে, 13.55, তো এটাকে 13.6 লেখাই যায়, সমস্যা নেই, এত গুণ প্রায়। এখন তোমরা অনেকে, আমি জানি এখানে ঝামেলা হবে দেখে আমি তোমাকে প্রশ্নটা সলভ করাই দিচ্ছি, কারণ নিজে নিজে করতে গেলে হয়তো অনেকেই বুঝবা না, এজন্য আমি আমার দায়িত্ব নিয়ে তোমাদের শিখাই দিচ্ছি। কত গুণ যদি বলতো তাহলে উত্তর হতো 13.6 গুণ, ভালো করে বুঝবা। যদি বলতো কত গুণ, তাহলে আমি বলতাম যে উত্তরটা হচ্ছে 13.6 গুণ। দেখো এখান থেকে লেখা যায় H2/H1 এর মান কত, 13.6 না, 13.6। তাহলে এখান থেকে আমি কিন্তু লিখতে পারি যে H2 এর মানটা হচ্ছে 13.6 ইন্টু H1। তাহলে কত গুণ, তার উত্তর হচ্ছে 13.6। কিন্তু প্রশ্ন দেখছো এটা বলছে এত গুণ বেড়ে যাবে। যদি বেড়ে যাবে শব্দটা না থাকতো, যে 13.6 গুণ হবে, তাহলে উত্তরটা পারফেক্ট। কিন্তু এটা বলছে বেড়ে যাবে, বেড়ে যাবে ক্ষেত্রে এই উত্তরটা হবে না। কেন হবে না? আমার পরিবর্তিত মান হচ্ছে 13.6 গুণ,
তাহলে এখানে যদি আমি পার্থক্য বের করতে চাই, তাহলে উচ্চতার পার্থক্য কত? উচ্চতার পার্থক্য হবে বড় মান থেকে ছোট মান। তাহলে বড় মান হচ্ছে 13.6 H1, আর আগে সেই মানটা পারদের ক্ষেত্রে ছিল হচ্ছে H1। তাহলে কত গুণ বাড়লো? 12.6 গুণ বাড়লো। দেখো H1 এর কত গুণ হইলো? 12.6 গুণ। তাহলে 12.6 গুণ সে আসলে বাড়বে, কিন্তু প্রশ্নে বলছে 13.6 গুণ বাড়বে, এই জন্য এটা আসলে উত্তর হবে না। 76 সেন্টিমিটার উঠে থেমে যাবে। দেখো ভাইয়া 76 সেন্টিমিটার উঠে থামে কে? থামে হচ্ছে পারদ। 76 সেন্টিমিটার উঠে থামে কে? পারদ। কিন্তু ওরা বলছে পানি ব্যবহার করলে কি হবে? তো পানি ব্যবহার করলে তো সে 76 সেন্টিমিটার উঠবে না, 10.3 উঠবে। তাহলে এখানে এই উত্তরটাও কিন্তু রং। এই জন্য আমাদের শুধুমাত্র উত্তর হচ্ছে অপশন বি। এই জন্য সবাই একটু প্যারালাল টেক্সটটা ঠিক করে নিও। ওখানে অ্যান্সারে দেখবা লেখা আছে সঠিক উত্তর নেই, এখানে আসলে সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে? ওকে, লিডার বোর্ডে আছে হচ্ছে আগের প্রশ্ন, এই প্রশ্নে আবিদ, তারপর নাজিফা বাতুল, তারপরে হচ্ছে তানিম, নাহিন, আজমির, রাইমা, আতিকুর রহমান, কাবিদ হাসান, রাইসা এবং হচ্ছে নাহিদ। ওকে, তাহলে এটা কিন্তু একটু ট্রিকি আছে ভাইয়ারা, একটু ট্রিকি আছে। কত গুণ হয়েছে যদি বলতো, যদি অপশন এরকম বলতো যে 12.6 গুণ হবে, 13.6 গুণ হবে, যদি এটা বলতো 13.6 গুণ হবে, তাহলে সেটা কিন্তু কারেক্ট ছিল। কিন্তু 13.6 গুণ হওয়া মানে অ্যাকচুয়ালি 12.6 গুণ বাড়া, কারণ আগের মানটাকে বিয়োগ না করলে তো পার্থক্য বুঝবা না, আর পার্থক্যই তো আসলে মিন করে কতটুকু বাড়ছে। এখন আমার কাছে 100 টাকা, কালকে আমার কাছে 300 টাকা, তাহলে কতটুকু বৃদ্ধি? 300 মাইনাস 100, আগেরটাকে মাইনাস করতে হয়। এই জন্য ফাইনাল মান যেটা, সেটা হচ্ছে 13.6 H1, আগের মান হচ্ছে H1। তাহলে আগের মানকে বিয়োগ করলে তুমি পাবা কতটুকু বাড়ছে। তাহলে বাড়ছে অ্যাকচুয়ালি কত? বাড়ছে অ্যাকচুয়ালি কত? 12.6 গুণ। আর হইছে কত গুণ? 13.6 গুণ। তাহলে 13.6 গুণ বেড়ে গেছে, এটা কিন্তু বললে হবে না। এই জন্য এখানে এই উত্তরটা ভুল। আর 76 সেন্টিমিটার কার জন্য? পারদের জন্য, পানির জন্য না। প্রশ্ন চাইছে পানিরটা। তাহলে পানির জন্য তো 10.3, তাহলে সে আর 76 হইতে পারে না। তাহলে একমাত্র উত্তর হবে এখানে অপশন বি। বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এবার চলো সামনে যাই। তাহলে এটা একটু ট্রিকি ছিল, আমার এই জন্য মনে হয়েছে যে তোমরা সমস্ত প্রশ্ন নিজেরা হইতে পারবা, কিন্তু এটা গিয়ে আটকে যেতে পারো। এই জন্য আমি নিজ দায়িত্বে তোমাদের এটা সলভ করাই দিলাম। এখন আসো, বাতাসের চাপ এবং আবহাওয়া খুব ভালো করে শিখতে হবে। তো এই যে কথাগুলো এখানে বলা আছে, এই কথাগুলো তোমাদের আমি একটু বুঝাই দিই। শুরু করার আগে কিছু গল্প তোমাদের সাথে একটু করা দরকার। গল্পটা কেমন? মনে করো এই একটা পাত্র আছে তোমার কাছে, মনোযোগ দিয়ে গল্পটা শুনবা, মনোযোগ দিয়ে। আমি চিন্তা করলাম যে আমার এখানে হচ্ছে পানি আছে, পানি আছে, ঠিক আছে, পানি আছে। এখন তুমি যদি পানি আর তেল মিশাও, আজকে আজকে তুমি যদি পানি আর তেল মিশাই ফেলো, দেখবা পানি আর তেল কিন্তু কখনো মিশে না। এটার অ্যাকচুয়াল লজিক হইতেছে কেমিস্ট্রিতে যেতে হবে। তেলটা হইতেছে অর্গানিক ফেজে থাকে, আর পানিটা হচ্ছে অ্যাকোয়াস ফেজে থাকে। তো মানে তোমার হচ্ছে ইনঅর্গানিক ফেজ। তো একটার সাথে আর একটা মিশে না, একটা পোলার আর একটা হচ্ছে নন পোলার। ঠিক আছে? তো হয়তো তোমরা অনেকে লাইক ডিজলভস লাইক নীতিটা পড়ছো। তো পানি আর তেল কখনো মিশে না। কেন মিশে না? খেয়াল করো, যদি আমি চিন্তা করি যে আমাদের এই অংশটা হচ্ছে পানি, ভালো করে সবাই শিখবা, হ্যাঁ, ভালো করে জিনিসটা শিখে নাও। পানির ঘনত্ব হচ্ছে মনে করো আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। আর উপরের অংশে ধরলাম যে একটা তেল আছে। ফর এক্সাম্পল তোমরা কিন্তু জানো যে কেরোসিন যেটা, সেটা পানির তুলনায় হালকা, 800 কেজি পার মিটার কিউব। তো ধরো কেরোসিন না, আমি এখানে অন্য একটা তেল চিন্তা করলাম, যে তেলের ঘনত্বটা আরো কম। আমি ধরলাম সেই তেলের ঘনত্ব হচ্ছে ধরো 200 কেজি পার মিটার কিউব, অনেক পাতলা। তাইলে নিশ্চয়ই এই জিনিসটা তোমরা জানো, যেই জিনিসটা ভারী, যে জিনিসটা ভারী মানে ঘনত্ব যার বেশি, সেই ঘনত্বের বেশি জিনিসটা কিন্তু নিচে থাকে, আর হালকা জিনিসটা কিন্তু উপরে ভাসতে থাকে। যেমন তুমি যদি পানিতে একটা শোলা, শোলা তো চিনো সবাই, একটা শোলা যদি তুমি পানির উপরে রাখো, তাহলে শোলা দেখবা ভাসবে, কারণ তার ঘনত্ব কম। আবার পচা ডিম পানিতে ভাসে, তার কারণ তার ঘনত্ব হচ্ছে কম। কিন্তু তুমি যদি পানিতে একটা ভারী একটা বস্তু বা একটা পাথর তুমি যদি ফেলে দাও, দেখবা সে পানির নিচে চলে আসছে। তার কারণ ভারী জিনিসটা কোথায় থাকে? নিচে থাকে। ভারী জিনিস কোথায় থাকে? নিচে থাকে। মনোযোগ দিয়ে শিখবা জিনিসটা, ভারী জিনিস কোথায় থাকে? নিচে থাকে। তাহলে পানি হচ্ছে এখানে ভারী, তাহলে যেই জিনিসটা ভারী সেই জিনিসটা কোথায় আছে? ভারী জিনিসটা কোথায় আছে? নিচের অংশে থাকে, নিচে, নিচে থাকে।
বুঝতে পারছো? আর হালকা যে জিনিসটা, যার ঘনত্ব কম, সে তো হালকা, এটা তো বুঝোই। তাইলে হালকা জিনিসটা কোথায় থাকে? উপরে থাকে। হালকা জিনিসটা উপরে থাকে। এবার আসো, এইগুলা কেন পড়াইতেছি? কারণ তোমাদের আজকে আমি একটা গ্রাফ শিখাবো। গ্রাফ শেখার জন্য এই আইডিয়াগুলো তোমাদের লাগবে। যদি আমি চিন্তা করি এটা আমার পৃথিবী, পৃথিবী থেকে ধরো এখানে আমি একটা উচ্চতা ধরলাম, যে উচ্চতার মান হচ্ছে 10 কিলোমিটার। আর একটা উচ্চতা নিলাম, যে উচ্চতার মান হচ্ছে ধরে নাও 40 কিলোমিটার। ধরে নাও ধরে নাও যে 10 কিলোমিটার উচ্চতায় কিছু অংশে বায়ু আছে, কিছু অংশে কি আছে? বায়ু আছে। আর 40 কিলোমিটার অঞ্চলেও কিছু বায়ু আছে। তাহলে বাচ্চারা আমাকে বলো তো, 10 কিলোমিটার অঞ্চলের মানে অল্প উচ্চতায় যে বায়ুটা আছে, আমরা কিন্তু আগেই বলছি, যদি তুমি বায়ুমণ্ডল চিন্তা করো, তাহলে বায়ুমণ্ডলের নিচের অংশে কে থাকবে? যাদের ওজন একটু বেশি, যারা একটু ভারী, ওরা তো আর সহজে উঠতে পারে না। তুমি চিন্তা করো তো, তুমি যদি গ্যাস বেলুন বেঁধে আমার মতো মানুষের উঠাই দাও, আমি কি বেশি উপরে উঠতে পারবো? পারবো না, কারণ আমার তো ওজন টোজন বেশি। এবার পাতলা একটা মানুষের যদি গ্যাস বেলুন বেঁধে দাও, ওরে দেখবা উড়াই নিয়ে গেছে, বাতাসে দেখবা উড়াই নিয়ে যেতে চাই, কারণ তার ঘনত্বটা কি, ওজনটা কি, কম। তাইলে যে একটু হালকা, সে কোথায় থাকবে? এটাকে আমাকে একটু সবাই জানাও, টিচার ইনবক্সে বলো। হালকা যে গ্যাসগুলো থাকবে, তারা কি 40 কিলোমিটারের উপরে থাকবে নাকি 10 কিলোমিটার উপরে থাকবে? এটা একটু জানাও। বলো, হালকা যারা, তারা কোথায় থাকবে? 40 কিলোমিটার উপরে থাকবে। এক্স্যাক্টলি, হালকা যারা, তারা থাকবে 40 কিলোমিটার উপরে। তাইলে হালকা যারা, এই যে দেখো, যারা হালকা তারা থাকবে উপরে। তাহলে উপরে যে গ্যাসগুলো থাকবে, উপরে যে গ্যাসগুলো থাকবে তারা হবে হালকা গ্যাস, হালকা গ্যাস। আর নিচে যারা থাকবে তারা হবে তুলনামূলক ভারী গ্যাস, ভারী গ্যাস। বুঝতে পারছো? এখন আমাদের যে জলীয় বাষ্পগুলো থাকে, যে জলীয় বাষ্পগুলো থাকে সেগুলো কম্পারেটিভলি উপরে থাকে। তার কারণ জলীয় বাষ্প যারা, ধরো যেমন পানি, পানির মলিকুলার মাস মানে আণবিক ভর হচ্ছে 18, হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেন হচ্ছে 16, তাহলে সেটা মাত্র কত? 18। মানে সে আসলে হালকা। কিন্তু ভারী যারা আছে, ফর এক্সাম্পল কার্বন ডাই অক্সাইড, তার মান কত বলো তো? 44। দেখছো, বাষ্পের তুলনায় ভারী। আবার ধরো অক্সিজেন, সেটা হচ্ছে 32, সেটা কিন্তু বাষ্পের তুলনায় কি বলতো? ভারী। তাহলে ভারী গ্যাসগুলোর নিচে থাকে, আর হালকা গ্যাসগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। সহজ ব্যাখ্যা। এখন আসো, এখানে আমার একটা বোঝানোর কাহিনী আছে, এখানে বোঝানোর জিনিস আছে। যে হালকা তার ওজনটা কেমন? যে হালকা তার ওজনটা কেমন বলো? যে হালকা তার ওজনটা কেমন? ওজন বেশি। তো বায়ুমণ্ডলীয় চাপ পড়ানোর সময় আমি বলছিলাম, তার ওজনের জন্য সে আসলে চাপটা তৈরি করে, ওজনের জন্য চাপটা তৈরি করে। যার ওজন বেশি, সে চাপটা কি দিবে? এই ওজন বেশি কেন লিখলাম? হালকা যে তার ওজন কম না, ওজন কম, হালকা যে তার ওজন তো কম, তাহলে তার চাপের মান কি হবে বলতো? কম হবে। আবার বেশি লিখতেছি কেন? চাপের মান হবে কম। তাহলে যে আসলে হালকা, তার ঘনত্বের মান কি হয়? তার ঘনত্বের মানটা কম হয়, এবং তার চাপের মানটাও কি হয়? কম হয়। তাহলে যে হালকা, তার ওজন কম, আবার পাশাপাশি তার কি কম বলতো? তার ঘনত্বের মানটাও কিন্তু কম, ঘনত্বটাও কম। সবই কম, তার ওজনও কম, ভরও কম, ঘনত্বও কম, চাপও কম, সবকিছু কম। ঠিক আছে? তাহলে একটা বিষয় আমাকে বলো তো, যখন তুমি বেশি উচ্চতায় থাকবা, উচ্চতা বেশি হইলে বেশি উচ্চতায় চাপের মানটা কি হইতেছে? কম হইতেছে। তার মানে চাপের মান কম হয় কোন উচ্চতায় বলতো? বেশি উচ্চতায়। কারণ বেশি উচ্চতায় হালকা গ্যাসগুলো থাকে, তাদের ওজন কম থাকে, চাপও কম থাকে, ঘনত্বও কম থাকে। আর কম উচ্চতা যেটা, ধরো এটা হচ্ছে কম উচ্চতা, তাহলে এই কম উচ্চতার কোন একটা অবস্থানে, 10 কিলোমিটার যেটা কম উচ্চতা, এই কম উচ্চতার অবস্থানে তাহলে উল্টা কাহিনী হবে। কম উচ্চতায় চাপের মানটা কি হবে বলতো? বেশি হবে, চাপ বেশি হবে। তাহলে বাচ্চারা সবাই একটু আমাকে ইনবক্সে জানাও, সবাই এই কাহিনীটা বুঝছে কিনা বলো। এটা কি বুঝছি? বলো, এটাকে বুঝছি? ওকে, ঠিক আছে। এখন আসো, এত কিছু কেন বললাম? এত কিছু কেন বললাম? দেখো, উচ্চতার মান যদি বেশি থাকে, তাহলে চাপের মানটা কি হয়? কম হয়, তাই না? তাহলে গ্রাফটা কেমন হবে দেখো। যদি আমি এই দিক বরাবর বলি, এটা কিন্তু আবার তরলের উচ্চতা না, কেউ আবার মিক্স করো না, এটা হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চতা।
লিখে দেই, নাহলে আবার তোমরা কনফিউজড হবা। তরলের ক্ষেত্রে কিন্তু কাহিনী উল্টা। তরলে উচ্চতা বাড়লেই বা গভীরতা বাড়লেই চাপটা বাড়ে, কিন্তু বায়ুমণ্ডলের ক্ষেত্রে কাহিনীটা উল্টা। বায়ুমণ্ডলে যত উচ্চতা বাড়ে তত হালকা জিনিস থাকে, তাদের ওজন কম, চাপও কম। তাহলে বায়ুমণ্ডলের উচ্চতা আমি এই বরাবর বসাবো, আর চাপটা আমি এই বরাবর বসাবো, বায়ুমণ্ডলে যে চাপটা। তাহলে এখন খেয়াল করো, বায়ুমণ্ডলের উচ্চতার মানটা যখন 10 কিলোমিটার, তখন খেয়াল করো তার চাপের মানটা কি বলতো? চাপের মানটা বেশি। তার কারণ সেখানে ভারী গ্যাসগুলো থাকে, ভারী উপাদানগুলো থাকে। তাহলে যখন উচ্চতার মানটা কম তখন চাপের মানটা কিন্তু বেশি। তাহলে উচ্চতা যখন কম 10 কিলোমিটার, তখন চাপের মানটা কিন্তু অনেক বেশি থাকবে। চাপ হচ্ছে এই বরাবর, চাপের মানটা কি আছে? বেশি আছে। এখন যখন খেয়াল করো উচ্চতার মানটা বেড়ে গেছে 40 কিলোমিটার, ধরলাম এটা হচ্ছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার উচ্চতায় তার ওজন কম, চাপ কম, ঘনত্ব কম, সবই কম। 40 কিলোমিটার উচ্চতা, যেখানে উচ্চতার মানটা বেশি সেখানে চাপের মানটা কিন্তু কম। তাহলে উচ্চতা বেশি হয়ে গেছে, চাপের মানটা কমে যাবে, চাপের মানটা কমে যাবে। ধরলাম চাপের মানটা এখানে। তাহলে খেয়াল করো, এভাবে তুমি যদি অনেকগুলো উচ্চতা নিতা, ধরো 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 35 কিলোমিটার, অনেকগুলো তুমি যদি উচ্চতা নিতা, সবগুলো মান বসায় তুমি এরকম একটা বাঁকা এরকম একটা গ্রাফ তুমি পাবা, এরকম একটা গ্রাফ পাবা। এই গ্রাফটাই তোমাদের বইয়ে লেখা আছে, কিন্তু একটু ব্যাখ্যা কম দেওয়া আছে। আশা করি ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি। তো এই গ্রাফটাই হচ্ছে আসলে এইটা। তাহলে বলো, এই গ্রাফটা যদি পরীক্ষায় আসে, এই উচ্চতাটা কার? লিখে দিই, বায়ুমণ্ডলের উচ্চতা। গ্রাফটা যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি সঠিক, দাগাই দিতে পারবো কিনা? উচ্চতা যত বাড়বে চাপের মানটা তত আস্তে আস্তে কমতেছে। উচ্চতার মান যখন বাড়তেছে চাপের মান আস্তে আস্তে কমতেছে। কেন কমতেছে? কারণ বেশি উচ্চতায় কি থাকে? হালকা গ্যাস থাকে, যাদের ওজন কম, ঘনত্ব কম, চাপের মানও কম। সবাই বুঝছো? হ্যাঁ, এটাই গল্প। আশা করি পারবা। তাহলে এত ছোট একটা জিনিস পড়ানোর জন্য অনেকগুলা কথা বলছি, কারণ আজকে আসলে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। যে জিনিসগুলো অনেকে আমরা ইগনোর করি, পড়ি না, বাদ দিয়ে দেই, এগুলা লাগবে। কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু হয়, তোমাদের আজকে আমি দেখাবো যে প্রশ্ন হয়। তাহলে এখন দেখো, আর একটা বেসিক কথা তোমাদের আজকে শেয়ার করি। আমরা যে ঘূর্ণিঝড় হয় মাঝে মধ্যে বলি, দেখবা টিভিতে হেডলাইন আসে যে বঙ্গোপসাগরে আজকে নিম্নচাপের জন্য বা নিম্নচাপ দেখা গেছে, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। তো নিম্নচাপ হইলে আসলে কি হয়? কোনো স্থানে যখন উচ্চচাপ হয় বা চাপের মান যখন বেশি থাকে, তো চাপ কখন বেশি হয় বলতো? যখন অনেক ভারী 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 বায়ুর উপাদান যখন সেখানে থাকে, ভারী ভারী উপাদান যখন থাকে সেখানে উচ্চচাপ থাকে, কারণ ওজন বেশি, চাপের মানও বেশি। আর নিম্নচাপ কোথায় থাকে? যেখানে তুলনামূলক হালকা হালকা বায়ুর উপাদান থাকে, হালকা হালকা, ধরো অল্প কয়েকজন আছে। এখন বায়ু আসলে সবসময় সমতা বজায় রাখতে চায়, ঠিক আছে, সমতায় বিশ্বাস করে। তা বায়ু এখন কি করবে? তোমরা ওই যে ব্যাপন পড়ছো কিনা আমি জানি না, ব্যাপন আসলে কি? যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সে চলে যায়। তাহলে এখানে বাতাসের তো অনেকগুলা কণা আছে, এখানে বাতাসের কণা অল্প আছে। তো বাতাস কি চাই জানো? বাতাস চাই যে না, একটা জায়গায় উচ্চচাপ রেখে লাভ নাই, আমি ফ্লো হয়ে অন্য জায়গায় যাব, গিয়ে যেখানে চাপের মানটা কম আছে সেই চাপের মানটাকে আমি কি করব? সমান সমান করব। তাহলে খেয়াল করো, বায়ু আসলে উচ্চচাপ থেকে কোথায় যায় বলো তো ভাইয়া? নিম্নচাপের দিকে যায়। এখন উচ্চ থেকে নিম্নচাপে যাওয়ার সময় বায়ু যদি খুব তাড়াহুড়া করে ফেলে, তখন আসলে কি হয় বলতো? ঘূর্ণি সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি ভর্টেক্স। এটাকে আমরা বলি ভর্টেক্স। কি সৃষ্টি হয়? ঘূর্ণি সৃষ্টি হয়। এবং ঘূর্ণিটা কেমন তোমরা আশা করি পানির মধ্যে অনেকে দেখছো কিনা আমাকে ইনবক্সে জানাও। পানির মধ্যে দেখবে এরকম এরকম ঘূর্ণির মতো তৈরি হয়। হ্যাঁ, এরকম ঘূর্ণির মতো দেখবা তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটা আসলে হচ্ছে ভর্টেক্স। নিচে খেয়াল করো, একটু ছোট, উপরে একটু হালকা, উপরে একটু ছড়ানো। উপরের বায়ুগুলো তো হালকা আর নিচের বায়ুগুলো একটু ভারী, ঠিক আছে? তো হালকা গুলো একটু চারদিকে বেশি ছড়ায় যায়, ঠিক আছে? ওকে। উপরের দিকে তোমার তাপমাত্রা বাড়তে থাকে, আয়তন বাড়তে থাকে, ঘনত্ব কমতে থাকে, চাপ কমতে থাকে, ঠিক আছে? সো বায়ু আসলে কি করে? বেশি চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে প্রবাহিত হয়। বুঝতে পারছো? এই সময় যে ঘূর্ণিটা হয় সেই ঘূর্ণিকে আমরা বলি হচ্ছে ঘূর্ণিঝড়। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে নিচে একটা বিশাল একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে। এই ইম্পর্টেন্ট কথাটা আমরা খুব সুন্দর করে এখন সবাই বুঝে নিব। সবাই ইম্পর্টেন্ট কথাটা আমরা এখন বুঝে নিব। এখন আসো যে বাতাসের তাপমাত্রা বাড়লে ওরা বলছে বাতাসের প্রসারণ ঘটে। তুমি যদি একটু চিন্তা করো, বাতাস আলোচনা করার জন্য আমি সহজ একটা এক্সাম্পল তোমাদের বুঝাই। ধরো এখানে একটা পাত্রের মধ্যে
আমি কিছু পরিমাণ গ্যাস এখানে ধরো আটকায় রাখছি, কিছু পরিমাণ গ্যাস আমি আটকায় রাখছি। যদি আমি এখন তাদের তাপমাত্রা বাড়াইতে চাই, যদি তাপমাত্রা বাড়াইতে চাই, তাহলে এখন আমি কি করব, আস্তে আস্তে আমি এখানে কি দিব, তাপ দিব। মনে করো এখানে তাপ দিচ্ছি, ঠিক আছে, এখানে তাপ দিচ্ছি, মনে করো আগুন দিয়ে তাপ দিচ্ছি। তাহলে এখন এই যে বাতাসের যেই কণাগুলা এখানে আছে, এই কণাগুলো এখন কি করবে বলতো? এই কণাগুলো এখন যদি যদি তাপ দেওয়া হয় তোমার শরীরে, তোমার যদি একটা রুমের মধ্যে রাখে এরকম তাপমাত্রা বাড়াই দেওয়া হয়, তুমি কি দৌড়াদৌড়ি করবা না যে রুম থেকে কোন দিক দিয়ে বেরোবো, খালি বলেন সেই দিক দিয়ে বেরোয় যাব? তাহলে এই গ্যাসগুলো কি করে, দৌড়াদৌড়ি শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে। তো দৌড়াদৌড়ি শুরু করলে ছড়াই ছিড়াই যাবে, চারদিকে ছড়াই যাবে। তো ছড়াই যাওয়া মানে আসলে কি, ছড়াই যাওয়া মানে আয়তনটা বেড়ে গেছে, প্রসারিত হয়ে গেছে। তো তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন আসলে বাতাসের কি ঘটে, প্রসারণ ঘটে। মনোযোগ দিয়ে শুনবা, প্রসারণ ঘটে মানে কি, আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে যায়। তাহলে তাপমাত্রা যদি আমি বাড়াই, আমি তোমাদের সহজে শিখাই দিব, তাপমাত্রা বাড়াইলে আয়তনটা মানে ভলিউমটা বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে। এখন আয়তন বাড়লে আসলে কি হয় সেটা চলো একটু শিখে ফেলি। আমরা জানি আগের 2-3টা ক্লাসে আমরা পড়ছি যে ঘনত্বের মান হচ্ছে ভর বাই আয়তন। এখন লক্ষ্য করো তো, হরের যে মানটা আছে মানে আয়তন, হরের মান যখন বাড়ে তখন এই মানটা কি হয়ে যাবে ভাইয়া, কমে যাবে না? অবশ্যই কমবে, কারণ ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কি হবে, আয়তন বাড়লে ঘনত্ব কি কমে যাবে। আর যেই জিনিসটার ঘনত্ব কম মানে হালকা, সেই জিনিসের ওজনও কম, ওজন কম হইলে চাপের মানটাও কি হবে, ওজন কম হইলে চাপের মানটাও কম হবে, চাপের মানটাও কম হবে। বুঝতে পারছো? তাহলে এখন দেখি তো, একটু পড়ি, দেখি তো বুঝি কিনা। তাপমাত্রা বাড়লে বাতাসের প্রসারণ মানে আয়তনটা বাড়বে। আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব, চাপ কমে যায়। দেখো, আয়তন বাড়লে ঘনত্ব কমে যাবে, কারণ ব্যস্তানুপাতিক। ঘনত্ব যদি কমে তার মানে সে হালকা, হালকা জিনিসের ওজন কম থাকে, ওজন কম হইলে সে চাপও কি দেয়, কম দেয়। তাহলে তখন চাপটাও কমে যায়। তাহলে বুঝতেছো যে ঘনত্বর সাথে চাপের একটা সুন্দর সম্পর্ক আছে, একটা বাড়লে আর একটা বাড়ে, একটা কমলে আর একটা কমে যায়। তাহলে আমি বলতে পারি যে ঘনত্ব যেটা আছে এটা অ্যাকচুয়ালি কি বলতো, চাপের সমানুপাতিক। অথবা এমনি বলতে পারো, এমনি বলতে পারো, এই যে জিনিসটা বলতে পারো, চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। কারণ যে জিনিসটা যত বেশি ঘন সে তত বেশি আমাদের এখানে চাপ দিবে। যদি ঘনত্ব বেশি হয় মানে বেশি ভারী হয় তাহলে চাপের মান বেশি, ঘনত্ব কম হইলে চাপের মানটা কম। এই জন্য আমরা বলতে পারি সমানুপাতিক। অর্থাৎ ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, ঘনত্ব কমলে চাপ কমে। সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝছো কিনা বলো আমাকে, সবাই জানো? নিম্নচাপ, অতিরিক্ত নিম্নচাপ তৈরি হয় সেখানে, আর্য অতিরিক্ত নিম্নচাপ তৈরি হয় এজন্য। এবার আমরা একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। আমরা এই গ্রাফটা শেষ করে ফেলছি। এখন টুকটাক যে জিনিসগুলো বলছি সেগুলো একটু রিভাইজ, এই স্লাইডের মধ্যে সেই রিভিশনটা আসলে আছে, ঠিক আছে? একটু রিভিশনটা খেয়াল করো। বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প যদি বৃদ্ধি পায়, জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়া মানে আসলে কি বলতো? জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়া মানে বাকি উপাদানগুলো তুলনামূলকভাবে কিন্তু কমে গেছে। আগে মনে করো 100টার মধ্যে ছিল হইতেছে ধরে নাও যে 20টা জলীয় বাষ্প। এখন যদি জলীয় বাষ্পের পরিমাণটা 100-র মধ্যে যদি 30 হয়ে যায় তাহলে বাকিগুলা কি এখন কমে যাবে না? আগে যদি জলীয় বাষ্প থাকে মনে করো 20টা, তাহলে বাকিরা ছিল কতজন, 80 জন। এখন যদি জলীয় বাষ্প বেড়ে যায়, মনে করো 20 থেকে যদি জলীয় বাষ্প হয়ে যায় 30, তাহলে মোট তো আমার 100%, তাহলে বাকিগুলা কি হয়ে যাবে, এখন বাকিগুলা 70%, মানে কমে যাবে না? এখন খেয়াল করো, জলীয় বাষ্প তো আসলে হালকা, তাই না? জলীয় বাষ্প কি হালকা, আমি আগেই বলছি জলীয় বাষ্পের ওজন হচ্ছে মাত্র 18। এখানে দেখো লেখা আছে পানির আণবিক ভর তুলনামূলকভাবে কম, তার কারণ সেটা আসলে কত বলতো, 18। তাহলে পানি যেহেতু কম তাহলে সে হালকা, তাই হালকা হওয়ার কারণে তার ঘনত্বের মানটা কি হয়ে যায় বলতো, কমে যায়। তাহলে পানি যখন অত্যাধিক পরিমাণ বাড়ে তখন, পানি যেহেতু বাড়ে, পানি যেহেতু হালকা, পানির কারণে ওজনটা কি হয়, কমে যায়। পানি যেহেতু হালকা, ভালো করে শুনবা, জলীয় বাষ্প যেহেতু হালকা, হালকা হওয়ার কারণে তার চাপের মানটা কম হবে, চাপের মানটা কম হবে। তাহলে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, বাতাসে জলীয় বাষ্প যত বাড়বে বায়ুমণ্ডলের চাপ তত কি কমবে না? বায়ুতে জলীয় বাষ্প যত বাড়বে, জলীয় বাষ্প যত বাড়বে, জলীয় বাষ্প যত বাড়বে চাপের মান কিন্তু তত তত কমে যাবে। বায়ুমণ্ডলের যে চাপ
সেই চাপের মানটা কিন্তু কমে যাবে। তার কারণ কি? কারণ বায়ুবাদে যারা, পানিবাদে যারা আছে, যেমন মনে করো নাইট্রোজেন যে হচ্ছে 28, অক্সিজেন হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইড হইতেছে 44, সবার তুলনায় পানি হইতেছে একটু হালকা। তো যে হালকা তার ওজনটা কম, ওজন কম মানে ঘনত্ব কম, ঘনত্ব কম হইলে ঘনত্বের সাথে চাপ সমানুপাতিক, তাহলে চাপও কম হবে। তাহলে যেখানে জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে সেখানে ভারী জিনিসগুলা কমে যাচ্ছে, ভারী জিনিসগুলা কমলে ওজন কমে, ওজন কমলে চাপটাও কমে যায়। তাহলে আমি বলতে পারি জলীয় বাষ্প বাড়লে চাপটা কমে যাচ্ছে। তাহলে সম্পর্ক খেয়াল করো, উল্টা, একটা বাড়লে আর একটা কমে। তাহলে আমি কি বলতে পারবো কিনা, সুতরাং বায়ুমণ্ডলে যে চাপটা আছে এই চাপটা আসলে জলীয় বাষ্পের সাথে সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক, উল্টা। ঠিক আছে, জলীয় বাষ্পের পরিমাণ মনে রাখার স্বার্থে এই জিনিসটা একটু মনে রাখবা। জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প যত বাড়বে বায়ুচাপটা তত কমে যাবে, জলীয় বাষ্প যত কমবে বায়ুচাপ তত বেড়ে যাবে। সবাই একটু লিখে রাখো, এতটুকু সবাই একটু লিখে রাখো। না, জলীয় বাষ্প বাড়লে চাপ বাড়ে না। বলে রাখি বাচ্চারা, এবার কিন্তু এসএসসিতে বোর্ডে এই প্রশ্নটা আসছে, আমি দেখছি 5 থেকে 6টা বোর্ডে আসছে। জলীয় বাষ্প বাড়লে চাপ আসলে কি হয়? উত্তর কি? চাপ আসলে কমে যাবে। না, সরল রেখা হবে না সুমাইয়া, এক্সপেরিমেন্টাল বিষয়। তা কি তুমি আবার একটু ব্যাক করে দেখে নাও, তাহলেই হবে। এবার কুইজ 3 একটু অ্যান্সার করে দাও, পোলটা লঞ্চ করে দিচ্ছি। কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে যায়? মাত্রই পড়াইছি, আমি তাও দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অলরেডি 26 আর 7 33 জন ভুল অ্যান্সার করে দিছো। এটা মাত্র পড়াইলাম, সেটা 33 জন অলরেডি ভুল করে ফেলছো। এখন সেই ভুলের সংখ্যা 37 আর 18 হচ্ছে 55, এখন ভুলের সংখ্যা 55 জন। হ্যাঁ, ঐশী, হাবিবা, তারপর হচ্ছে জুলকার, জুলকারটা ভুল হয়ে গেছে, ওমর, তোমাদেরটা ঠিক আছে, সুব্রতরটা হয় নাই। একজন জিজ্ঞাসা করছে জলীয় বাষ্প আসলে কি? সুন্দর প্রশ্ন। আমরা জানি যে পানি, যেটাকে অনেকে আমরা ধরো হচ্ছে জল বলি, তো পানির তো 3টা অবস্থা। কঠিন অবস্থাকে আমরা কি বলি? বরফ বলি। আর পানি আসলে হচ্ছে তরল অবস্থাটা। আর এই পানির যে বাষ্প, অর্থাৎ জলের যে বাষ্প, সেটাকে আমরা বলি জলীয় বাষ্প। তার মানে জলীয় বাষ্প হচ্ছে পানির বায়বীয় অবস্থা। বুঝতে পারছো? হ্যাঁ, আফনান মেহজাবিন সুন্দর উত্তর দিছো যে পানিকে জি দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখলে সেটা জলীয় বাষ্প বোঝায়। প্লাজমা অবস্থা কি? নূর জিজ্ঞাসা করছো। নূর, তোমার জন্য পরবর্তী ক্লাস আমাদের P30 যেটা, সেখানে কিন্তু পদার্থের 4 অবস্থা নিয়ে আমরা পড়বো। তো 4 অবস্থা থাকলেও প্লাজমা থেকে খালি বোর্ডে প্রশ্ন আসে, সুতরাং আমি প্লাজমা থেকে অনেকগুলো প্রশ্ন রাখছি, যা যা আসে সবগুলো সলভ করাই দিব। আচ্ছা, পোল শেষ। কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে যায়? আগেই বলছি বাতাস যখন বেড়ে যায় বা জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায়, অর্থাৎ পানির গ্যাসিয়াস যে ফর্মটা, গ্যাসীয় যে অবস্থাটা, সেটা যখন বৃদ্ধি পায়, তখন এই বাতাসের যে টোটাল যে ওজনটা, সেই ওজনটা হ্রাস পায়, ফলে চাপটা হ্রাস পায়। তাহলে জলীয় বাষ্প যদি বাড়ে, চাপটা কি হবে? চাপটা হ্রাস পাবে। তাহলে কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে? ঘনত্ব কমে বলুক আর চাপ কমে বলুক, উত্তর একই, কারণ চাপ আর ঘনত্ব সেম, মানে সমানুপাতিক, সেম না। চাপ কমুক বলুক আর ঘনত্ব কমুক বলুক, উত্তর হবে জলীয় বাষ্প। এবার আসি, কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো আমাদের একটু বুঝে বুঝে পড়তে হবে। তো আমরা এটা যদি মুখস্থ না করি, এই জন্য আমি ডিটেলসে তোমাদের বুঝাই দিব। এগুলা কিন্তু ইগনোর করো না, এখান থেকে বোর্ডে প্রশ্ন আসে। আচ্ছা, আগের পোলে হচ্ছে ইশরাত, তারপর তানিম, তাসনিম, মরিয়ম, শ্রেয়ান্তি, এরপর হচ্ছে মালিহা, লামিয়া, উল্লাস, এলিয়া এবং জান্নাতুল আসছো সবার আগে। ওকে, কংগ্রেটস। এখন আসো, এই জিনিসটা আমরা একটু বুঝে বুঝে সবাই শেষ করে ফেলি। দেখো, ব্যারোমিটারের উচ্চতা যদি বেশি থাকে, ব্যারোমিটার কি মাপে ভাইয়ারা, মনে আছে? ব্যারোমিটার মাপে বায়ুমণ্ডলের চাপ। তাহলে বায়ুমণ্ডলের উচ্চতা বেশি মানে বায়ুমণ্ডলের চাপের মানটাও বেশি। ব্যারোমিটারের যে উচ্চতাটা, সেই উচ্চতা আসলে কি? চাপকে মাপে। এখন উচ্চতা যদি নর্মালি থাকে কত? 76 সেন্টিমিটার পারদস্তম্ভ। যদি 76 থেকে বেশি হয়, তার মানে চাপ বেড়ে গেছে। 76 থেকে কমে গেলে চাপ কি? কমে গেছে। ঠিক আছে? তো ব্যারোমিটারের উচ্চতা বেশি মানে চাপটা হচ্ছে বেশি। সেম ভাবে ব্যারোমিটারের উচ্চতা কম মানে চাপের মানটা কম। এখন একটু আগে তোমাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করছিলাম, এই চাপের সাথে জলীয় বাষ্পের একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক দেখো তো?
চাপের সাথে জলীয় বাষ্পের সম্পর্ক হচ্ছে পুরাই শত্রু আর কি। জলীয় বাষ্প যখন এন্ট্রি নেয় চাপের মান তখন কমে যায়, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যখন বাড়ে বায়ুচাপের পরিমাণ তখন কমে। আবার উল্টা কথাও সত্যি, জলীয় বাষ্প কমে গেলে বায়ুচাপটা বাড়বে। তো ধরে নাও যদি এরকম একটা কাহিনী হয় যে এখানে ফাইট হচ্ছে, এখানে বিশাল একটা ফাইট হচ্ছে, বিশাল একটা ফাইট হইতেছে, ঠিক আছে, ফাইটটা কার? বায়ুচাপের ফাইট। বায়ুচাপ সবাইকে তার ক্ষমতা দেখাইতেছে যে দেখো আমার কত ক্ষমতা। এই মুভি সিনে বা এই ফাইট সিনে হঠাৎ করে একজন ঢুকলো, হঠাৎ করে একজন ঢুকলো একটু গলায় কাশি দিয়ে, দেখি তো কি হয়েছে। তো এই যে যেই লোকটা ঢুকলো তার পরিচয় হচ্ছে H2O, মানে জলীয় বাষ্প। তো এই সিনে যখন এই যে জিনিসটা ঢুকে গেল জলীয় বাষ্প, আসলে নায়ক, এই নায়ককে দেখে বায়ুচাপ হচ্ছে ভয় পেয়ে যাবে। তার কারণ নায়ক যখন ঢুকে, জলীয় বাষ্প যখন ঢুকবে তখন বাকিদের পরিমাণ কমে গেছে, বাকিরা তো ভারী ছিল, ভারীদের ওজনটা বেশি ছিল, ভারীদের ওজন কমে যাওয়া মানে আসলে কি চাপের মানটাও কমে যাওয়া। সো যখন এই নায়ক ঢুকবে মানে জলীয় বাষ্প যখন ঢুকবে তার পরিমাণ যখন বাড়বে বায়ুচাপ অটোমেটিক্যালি কি হয়ে যাবে? কমে যাবে। তো জলীয় বাষ্প যদি বাড়ে বায়ুচাপ কমে যাবে, তার মানে ভিলেন অথবা নায়ক দুটাই বলতে পারো, জলীয় বাষ্পের সাথে বায়ুচাপের সম্পর্ক উল্টা। তাহলে এখন আসো, চাপ যেখানে বেশি সেখানে জলীয় বাষ্প কেমন বলো? উত্তর দাও সবাই। চাপ যেখানে বেশি জলীয় বাষ্প সেখানে বেশি না কম এটা বলো? চাপ যেখানে বেশি সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কেমন বলো? জলীয় বাষ্পকে এইভাবে লিখলাম, বেশি না কম এটা বলো? কম, ভেরি গুড। এই তো, এই জিনিসগুলো দেখবা একটাও মুখস্থ করা লাগবে না, এগুলো অনেকেই মুখস্থ করে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, কিন্তু মুখস্থ করে লাভ নাই, বুঝে পড়বা, ব্রেনে প্রেশার কম পড়বে। চাপ বেশি মানে জলীয় বাষ্পের পরিমাণটা কম, আর চাপ যদি কম হয় তাহলে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি। এখন খেয়াল করো, উপরে কিন্তু সরাসরি লেখা নাই যে জলীয় বাষ্প কম, উপরে লিখছে যে বাতাস শুকনো ও আবহাওয়া ভালো। বাতাস শুকনো মানে কি? বাতাস শুকনো মানে কি বলো? শুকনো মানে কি? শুকনো মানে হইতেছে পানি বাদে যারা আছে সবাই আছে। তাহলে পানি বাদে কারা থাকে বাতাসে? বাতাসে অক্সিজেন আছে প্রপার অ্যামাউন্টে, নাইট্রোজেন আছে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আছে, অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস আছে, সবাই আছে। জলীয় বাষ্পও আছে কিন্তু তার পরিমাণটা কম। জলীয় বাষ্প বেশি থাকলে আবহাওয়াটা একটু ভেজা ভেজা মনে হইতো, স্যাঁতস্যাঁতে মনে হইতো, আর্দ্র মনে হইতো, সিক্ত মনে হইতো, ঠিক আছে। কিন্তু বাতাস শুকনো মানে কি? সেখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম আছে। তো জলীয় বাষ্প কম থাকলে আমি বাতাসকে কি বলতে পারি? শুকনা বলতে পারি। তাহলে ব্যারোমিটারের উচ্চতা কম হইলে এই কাহিনীটা হয়, এটা তো বুঝছো। 1 আর 2 সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, ইনবক্সে জানাও। বলো হ্যাঁ মারিয়াম, ঠিক কথা বলছো, মুভি 1 আর 2 ক্লিয়ার, ওকে, ভেরি গুড। এখন চলে আসি, যদি 1 আর 2 ক্লিয়ার হয় এই দুটার ভিত্তিতে আমরা সব পারবো। 1 আর 2 হইতেছে মেন এখানে, ঠিক আছে, 1 আর 2 হচ্ছে মেন। এখন চলে আসো, যদি উচ্চতা কমে, খেয়াল করো, যদি উচ্চতা বাড়ারটা আগে বলি, যদি উচ্চতা বেশি হয়, যদি এটা বেশি হয়, এখন দেখো লাস্টের পয়েন্ট হইতেছে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তেছে। এটাও কিন্তু বৃদ্ধি, এটাও কিন্তু কি বলতো বৃদ্ধি, এটাও বৃদ্ধি, কিন্তু এটা কেমনে বাড়ছে বলে নাই, এটা বলছে ধীরে ধীরে বাড়তেছে। তো যাই হোক না কেন, যেমনি বাড়ুক, বাড়ছে তো। বৃদ্ধি পাওয়া মানে কি বলছিলাম? বৃদ্ধি পাওয়া মানে চাপ বেশি, তাহলে জলীয় বাষ্পটা কম। এখানেও সেম কাহিনী, ধীরে ধীরে উচ্চতা বাড়তেছে মানে চাপের মানটা আস্তে আস্তে বাড়তেছে। তো চাপের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া মানে কি? জলীয় বাষ্প আস্তে আস্তে কমে যাওয়া, জলীয় বাষ্প আস্তে আস্তে কমে যাওয়া। তাহলে উচ্চতার মান আস্তে আস্তে বাড়তেছে, তার মানে চাপ, আমি নিজেই লিখে দিই সহজ বাংলায়, ধীরে ধীরে বাড়ে। কারণ উচ্চতা যেমনি চেঞ্জ হয় চাপের মানটা অমনে চেঞ্জ হয়। তাহলে উচ্চতা ধীরে ধীরে বাড়ে মানে চাপ ধীরে ধীরে বাড়ে। আর চাপের সাথে জলীয় বাষ্প কি? ভিলেন সম্পর্ক। তাহলে চাপ ধীরে ধীরে বাড়ে মানে জলীয় বাষ্প, জ বা লিখলাম, জলীয় বাষ্প ধীরে ধীরে কমে। উল্টা সম্পর্ক, ধীরে ধীরে কমে। তাহলে জলীয় বাষ্প যদি ধীরে ধীরে কমে যায় তাহলে বাতাস কি আস্তে আস্তে শুষ্ক হইতেছে না, শুকনা হয়ে যেতেছে না? কারণ জলীয় বাষ্প থাকলে কি ভেজা থাকতো, জলীয় বাষ্প যখন ধীরে ধীরে কমে যাচ্ছে তখন বাতাসটা আস্তে আস্তে কি হচ্ছে বলতো? বাতাসটা ধীরে ধীরে কি হচ্ছে? শুষ্ক হচ্ছে, এবং বায়ু থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে। অপসারিত মানে কি? আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কমে যাওয়াটাকে বলতেছে অপসারিত হচ্ছে। তাহলে যদি জলীয় বাষ্প সরে যায় তাহলে বাতাস কি হয়ে গেছে? এখন শুকনা হয়ে গেছে, মানে শুষ্ক। আর জলীয় বাষ্প না থাকলে কি, ওই দিন তো আর বৃষ্টি বৃষ্টি ভাব নাই, আকাশ দেখে মনে হবে আরে মানে একদম ফকফকা পরিষ্কার, শরতের আকাশ একদম পরিষ্কার মনে হবে।
বুঝতে পারছো? তাহলে আশা করি লাস্টের পয়েন্টটাও আমরা বুঝছি। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছিল বোর্ডে, লাস্টেরটা থেকে বোর্ড প্রশ্ন হয়েছিল। ঠিক আছে, এখন আসো রইল বাকি দুইটা, উপরে দুইটা শেষ করলে কাহিনী শেষ। এবার দেখো উচ্চতা কম হইলে তো আমি পড়াইছিলাম যে উচ্চতা কম মানে চাপের মান কম, আর চাপ কম মানে বাষ্পর পরিমাণ বেশি, জলীয় বাষ্পটা বেশি। তাহলে এখন যদি চাপের এই উচ্চতার যে মানটা সেটা যদি কম মানে একদম ডিরেক্ট না কমে, যদি ধীরে ধীরে যদি কমতে থাকে, তো উচ্চতা ধীরে ধীরে কমতেছে মানে চাপ ধীরে ধীরে কমতেছে, আর চাপ ধীরে ধীরে কমতেছে মানে জলীয় বাষ্প ধীরে ধীরে বাড়তেছে। তাহলে জলীয় বাষ্প পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। এটা ক্লিয়ার? আশা করি কোনো ঝামেলা নাই। আবারও রিপিট করি, পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতেছে মানে বাতাস ধীরে ধীরে, চাপটা ধীরে ধীরে কমতেছে। আর চাপ ধীরে ধীরে কখন কমে? যখন জলীয় বাষ্প ধীরে ধীরে বাড়ে। উল্টা সম্পর্ক। রইল বাকি একটা, পারদস্তম্ভের উচ্চতা খুব কমে গেছে, খুব মানে বিশাল পরিমাণে কমে গেছে। তাহলে উচ্চতা যদি বিশাল আকারে কমে যায়, পারদের চাপ, পারদের উচ্চতা কিন্তু, তাহলে পারদের চাপ যখন বায়ুমণ্ডলের চাপ বেশি হয় তখন উচ্চতা বেশি থাকে। তাহলে উচ্চতা যদি কম হয় তাহলে বায়ুমণ্ডলের চাপটাও কিন্তু কম। তাহলে যদি চাপটা, যদি উচ্চতার মানটা খুব কমে যায়, তাহলে বায়ুমণ্ডলের চাপটাও খুব করে কমে গেছে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপটা হঠাৎ করে একদম নেমে গেছে, একদম নিম্নচাপ হয়ে গেছে। তাহলে পারদস্তম্ভের উচ্চতা খুব কমে যাওয়া মানে চাপটা হঠাৎ করে কমে গেছে। তাহলে হঠাৎ করে যদি কমে যায় সেটাকে আমরা কি বলি? নিম্নচাপ বলি। একদম হঠাৎ করে যে চাপটা কমে যায় সেটাকে আমরা বলি নিম্নচাপ। নিম্নচাপ হইলেই বলছিলাম সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলা হইতে পারে। তাহলে এর ফলে ঘূর্ণিঝড়ের বা ঝড়ের সম্ভাবনা আছে। সবাই বলো তাহলে এই পয়েন্টগুলা আমরা একদম টানা মুখস্থ না করে আমরা কি তাইলে বুঝতে পারলাম কিভাবে আসলে পড়বো? বুঝতে পারছি? ওকে, ভেরি গুড, ঠিক আছে, গ্রেট। সো এই জিনিসটা জাস্ট এইভাবে খালি তুমি মনে রাখবা যে জলীয় বাষ্প হইতেছে ভিলেন, ও যদি চলে আসে তাইলে বায়ুমণ্ডলের চাপটা কমে যাবে। তাহলে জলীয় বাষ্প বাড়লে বায়ুমণ্ডল চাপ কমবে, আর জলীয় বাষ্প যদি কমে যায় তাহলে বায়ুমণ্ডলের চাপটা বেড়ে যাবে। এই, হ্যাঁ, তাইলে আমরা বুঝে বুঝে, এই যে তাইমা ভালো কথা লিখছো, জি বুঝে মুখস্থ করব। দিন শেষে মুখস্থ করা লাগবেই, বুঝে মুখস্থ করব। না ভাইয়া ক্লাস লেন্দি হবে না, আজকে তো বলছি খালি কনসেপচুয়াল কাহিনী, আছে কোনো ম্যাথমেটিক্স নাই। ম্যাথমেটিক্স দেখাইছি দুই একটা আর কি, তাও সেটা কনসেপ্ট বোঝানোর জন্য ম্যাথ দেখাইছি। কুইজ 4টা সবাই লঞ্চ করে দিচ্ছি, উত্তর করে দাও। ক্লাস শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে। রাজশাহী বোর্ড 19-এর প্রশ্ন, ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে কি হবে? পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে কি হবে? একটু আগে পড়াইছি। এটা যদি ভুল করো তাহলে কিন্তু খবর আছে, অলরেডি অনেকে ভুল করে ফেলছো, দুঃখজনক। ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে কি হবে? তোমাদের মনে করাই দিই, তোমাদের হেল্প করি। পারদের উচ্চতা বেড়ে যাওয়া মানে চাপ বেড়ে যাওয়া। উচ্চতা ধীরে ধীরে বাড়লে চাপ ধীরে ধীরে বাড়বে, চাপ ধীরে ধীরে বাড়বে। আর জলীয় বাষ্প কি? চাপের শত্রু, বায়ুচাপের শত্রু। চাপ ধীরে ধীরে বাড়লে জলীয় বাষ্পটা ধীরে ধীরে কি হবে? বাড়বে না, কমবে, তাই না? তাহলে জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে। জলীয় বাষ্প যদি ধীরে ধীরে কমে, আমি একবার পড়াইছি তাও একটু রিভিশন দেওয়াই দিচ্ছি। জলীয় বাষ্প ধীরে ধীরে কমলে আবহাওয়া কি হবে? আবহাওয়া কি হবে? জলীয় বাষ্প কমে গেছে মানে জলের অংশ কমে গেছে, তাহলে ভেজা ভাব চলে যাবে। ভেজা ভাব যাই মানে আবহাওয়া একদম শুষ্ক, একদম ফকফকে পরিষ্কার। তাহলে উত্তর কি হবে? অপশন ডি। দেখো এই জিনিসটা সরাসরি তোমাদের আমি পড়াইছি। ধীরে ধীরে যদি বাড়ে তাহলে আবহাওয়া শুষ্ক থাকবে আর পরিষ্কার থাকবে। লিখে দিছিলাম, এটা বোর্ডে আসছে, এটা কিন্তু দেখো বোর্ডে আসছে। ঠিক আছে, এই এবার দেখো বাড়ির কাজ দিয়ে দিছি, সব জিনিসগুলো তোমাদের পড়াইছি, আছে কোনো ম্যাথমেটিক্যাল বাড়ির কাজ নাই। বায়ুমণ্ডলের চাপ কাকে বলে পড়াইছি, ঘনত্ব কম হইলে বাতাসের চাপ কমে যাবে কেন পড়াইছি, জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যাবে কেন সেটাও ব্যাখ্যা করছি। তো এই 3টা তোমাদের বাড়ির কাজ, সবাই হোমওয়ার্ক করে দিও। এই হইতেছে আমাদের তাহলে আজকের ক্লাস। যারা মনোযোগ দিয়ে ক্লাস এতক্ষণ করছো অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসও কিন্তু একটু ব্যাখ্যামূলক হবে, এই জন্য আগে থেকে বলে রাখি যে নেক্সট ক্লাসেও আমরা ওরকম ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেখবো না, কারণ চ্যাপ্টারের অন্য জিনিসগুলো আমরা অনেক ম্যাথ প্র্যাকটিস করছি। এখন থিওরিটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ফুল চ্যাপ্টার শেষ। তো নেক্সট ক্লাসে আমাদের থাকবে হচ্ছে ওই পদার্থের যে অবস্থা থাকে 3টা, এবং একটা বিশেষ অবস্থা থাকে প্লাজমা, সেই বিষয়ক আলোচনা থাকবে আর কি।
ঠিক আছে? তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।